সাম্প্রতিক ঘটনাবলী, দেশ বিদেশের সংবাদ এবং দেশ ও দশের মানুষের সমসাময়িক চিন্তাভাবনা নিয়ে আমাদের আজকের টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তারিক সুমি। আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন প্রফেসর মামুন আল মাহতাব, উনি স্টুডিওতে আছেন। এছাড়া অনলাইনে আমাদের সাথে আছেন ডক্টর মুস্তাক হোসেন, উনি আইডিসিআর-এর উপদেষ্টা হিসাবে আছেন, এবং আমাদের সাথে আরও আছেন তৌফিক মারুফ, সাংবাদিক, এবং উনি হেলথ রিপোর্টার্স ইউনিটি ফোরামের উনি সভাপতি হিসাবে আছেন। দর্শকরা যারা আমাদেরকে দেখছেন, আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে টেলিভিশনের পর্দায় যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ডায়াল করুন, অথবা ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত থাকতে লগ ইন করুন www.facebook.com/deshtv-online। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি স্বপ্নিল ভাই, মোস্তাক ভাই এবং তৌফিক মারুফ ভাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। স্বপ্নিল ভাই, আপনাকে অভিনন্দন। আমি জাস্ট আজকের নিউজে দেখলাম যে আপনার ন্যাসভ্যাক বলে একটা ওষুধ আবিষ্কার করেছেন, সেই টিমের ভিতরে আপনি অন্যতম মেম্বার। এটা একটা বেশ আশার কথা, কোভিডের বাংলাদেশে মোকাবেলার ক্ষেত্রে একটা আশার কথা। তো এই আশা এবং আশঙ্কা থেকে আপনি কোভিড-19 বাংলাদেশে এখন মোকাবেলা করবে, আমরা যেটা বলছি দ্বিতীয় ঢেউ, সে বিষয়ে আপনার কি মতামত? ধন্যবাদ তারিক। প্রথমে একটু ন্যাসভ্যাক নিয়ে বলে নিই। ন্যাসভ্যাক কিন্তু আসলে নতুন কোনো ডেভেলপমেন্ট না। ন্যাসভ্যাক হচ্ছে হেপাটাইটিস বির একটা লেটেস্ট মলিকুল, যেটা ডেভেলপমেন্টের সাথে ডক্টর আকবর এবং আমরা দুজন ইনভলভ ছিলাম কিছু বিদেশি বিজ্ঞানীর সাথে। এই ওষুধটি কিন্তু বাংলাদেশের রেজিস্টার্ড একটি প্রোডাক্ট। এটা 2018 সালে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশ রেসিপি অনুমোদন করেছে। এখন কোভিডের সময় যেমনটি দেখছেন যে বিভিন্ন ওষুধকে কোভিডের চিকিৎসায় ব্যবহারের চেষ্টা করা হচ্ছে, যেমন রেমডেসিভির ওষুধটি ইউএসএফডিএর অ্যাপ্রুভাল পেয়েছে, সেটিও কিন্তু সি ভাইরাসের ওষুধ ছিল। তেমনি আমাদের কাছে যে প্রাথমিক তথ্য উপাত্ত ছিল তাতে আমরা দেখছিলাম যে ন্যাসভ্যাকটা মানুষের ইনেট ইমিউনিটির উপর কাজ করে কোভিডকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে একটা ধারণা ছিল। সেই পরিপ্রেক্ষিতে কিউবায় এর মধ্যে একটি ফেজ 1 ট্রায়াল করা হয়েছে এবং তার ফলাফলটা খুব ভালো। তার পরিপ্রেক্ষিতে ন্যাসভ্যাকের এই কাজে চিকিৎসা মানে কোভিড চিকিৎসা ব্যবহারের জন্য আমরা এর মধ্যে একটা ইন্টারন্যাশনাল পেটেন্ট ফাইল করেছি। তো আমি হাইপ ক্রিয়েট করতে চাই না, তবে আমরা আশাবাদী এবং একটা মাল্টি সেন্টার ট্রায়াল প্ল্যান্ড হচ্ছে। হোপফুলি আগামী কয়েক মাসের মধ্যে আমরা হয়তো কিছু আশাব্যঞ্জক তথ্য উপাত্ত দিতে পারবো, এবং আমরা প্রথম পাবলিকেশনটা এই মাসের মধ্যে এক্সপেক্ট করছি, যেটা পাবলিশড হবে, এবং তখন হয়তো আমরা আরেকটু জোরে সোরে বলতে পারবো, আরও বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে বলতে পারবো। তো এটা হচ্ছে ন্যাসভ্যাকের কথা। আর যদি কোভিডের দ্বিতীয় ধাক্কার কথা বলেন, এখানে মোস্তাক ভাই আছেন, তৌফিক মারুফ ভাই আছেন, তারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। আমার কাছে এটা মনে হয় যে কোভিডের দ্বিতীয় ধাক্কা নিয়ে আমাদের দেশের মানুষের একটা সংশয়ের জায়গা আছে। কেন? লোকে মনে করছে গরমকালে কোভিড চলে যাবে, বলা হয়েছিল, যায়নি, শীতকালে কেন বাড়বে? তো একদিকে যুক্তি আছে, কারণ টেম্পারেচার কমে গেলে যে কোভিড বংশবৃদ্ধি করবে এমন তো কোনো বৈজ্ঞানিক তথ্যপাত্র নেই। আরেকটি যুক্তি হচ্ছে যে বাংলাদেশের টেম্পারেচার তেমন কোনো ফলো করে না। কিন্তু এরকম বিভ্রান্তি থাকার কোনো কারণ নাই যে কোভিড আসবে না। কোভিডের সেকেন্ড ওয়েভ আসবে, তার আলামতটা আমরা দেখতে পাচ্ছি। ভারতের দিল্লি এবং শীতপ্রধান অঞ্চলে কোভিড সাংঘাতিকভাবে বাড়ছে। আমাদের দেশেও কিন্তু হাসপাতালগুলোতে কোভিডের রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে খারাপ রোগীর সংখ্যা। এমনটা কেন হচ্ছে? আমার ধারণা এটা সামনে আরও বাড়বে। একটি হচ্ছে, যেমন ধরেন যে রোগীদের ফুসফুসের সমস্যা আছে, যার হাঁপানির সমস্যা আছে, তার যদি জুলাই মাসে কোভিড হতো, তার যতটা ইজি রিকভারি হতো, শীতে কিন্তু কোভিড হলে তার রিকভারি এত ভালো হবে না, কারণ তার ফুসফুস অলরেডি আক্রান্ত। শীতে ফুসফুসের সমস্যা বাড়ে। ফুসফুস শীতকালে দেখবেন যে আমাদের মানুষ, বিশেষ গরিব মানুষ, একখানে জ্বর হয়ে থাকে ছোট ঘরে, ফলে বন্ধ ঘরে সংক্রমণের সম্ভাবনা বাড়বে। আর আমার কাছে এটা সবচেয়ে বড় ভয়ের জায়গা মনে হয়, এই যে শীতকালে আমরা শারীরিক বিধি মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে তথাকথিত ওয়াজ করব, পিকনিক করব, বিয়ে শাদী করব, এর আউটকাম তো ভালো হওয়ার কথা না। এক কোরবানি ঈদের ওই 5-7 দিনে আমাদের এখানে দৈনিক নতুন শনাক্তের হার 10% থেকে 1 লাফে 20 থেকে 25% চলে গিয়েছিল। আগামী কয়েক মাস ধরে কোরবানি ঈদ উদযাপিত হবে বাংলাদেশে। আমাদের সামাজিকতা বাড়বে, মেলামেশা বাড়বে। ফলে আমি খুবই আশঙ্কায় আছি যে যে কথাটি বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই ব্যাপারটি বাস্তবে পরিণত হবে। আমরা কিন্তু প্রথমবার মনে করেছিলাম, যেহেতু 3 মাস পরে কোভিড চীন থেকে না এসে যেহেতু ইউরোপ হয়ে বাংলাদেশে এসেছিল, আমরা মনে করেছিলাম যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি কারণে কোভিড আসবে না। সেই রকম কোনো রকম ভুল ধারণা যেন আমরা না থাকি। আমার ধারণা, এটা মোস্তাক ভাই আরও ভালো বলতে পারবেন, যে এবছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে কোভিডের দ্বিতীয় ধাক্কাটা আমরা ঠিকমতো খাবো, এবং তার জন্য প্রস্তুত থাকাটা খুব জরুরি। থ্যাংক ইউ প্রফেসর স্বপ্নিল। আমি ডক্টর মুস্তাকের কাছে আসছি, যে আমাদের যেহেতু আজকে বিষয় হচ্ছে করোনা দ্বিতীয় ঢেউ আমরা কোথায়, এই জায়গা থেকে প্রফেসর স্বপ্নিল উনি সব আশঙ্কার কথাই বললেন।
আমাদের কি আশা করার মতো কোনো ঘটনা আছে কিনা? ধন্যবাদ। আমি প্রথমে প্রফেসর মামুনুল মাহতাব শফিউলকে অভিনন্দন জানাবো। যদিও খুবই সতর্কভাবে আমাদের কোভিডের ঔষধের বিষয়ে আগাতে হচ্ছে, তারপরেও একটা উল্লেখযোগ্য অগ্রগতি তো বটেই। এর মধ্যে দিয়ে হয়তো এই ওষুধটা অথবা এখান থেকে আরেকটু মডিফাই করে কোনো একটা ওষুধ বের হবে বা অন্য কোনো বিজ্ঞানীরা সফল হবেন। তো সেই বৈজ্ঞানিক বিষয়ে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের চিকিৎসা বিজ্ঞানের অবস্থা তো আমাদের একটা দুরন্তে পান্তা ফুরোনো অবস্থা। আমরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। খুবই কম সংখ্যক মানুষ গবেষণা করছেন, তার মধ্যে ডক্টর মামুনুল মাহতাব শফিউল কাজ করছেন। নিশ্চয়ই তিনি আমাদের গর্ব। তিনি আরো সাফল্যের সাথে এগিয়ে যান সেই আশা করছি। দেখুন, আমাদের এখানে করোনা সংক্রমণ, কোভিড-19 মহামারী সংক্রমণটা কিন্তু এখনো বিপজ্জনক পর্যায়ে আছে। রোগতাত্ত্বিক ভাবে বলা হয়ে থাকে, যদি শনাক্ত হওয়ার হার 5% এর নিচে পরপর 3 সপ্তাহ থাকে, তাহলে আমরা নিয়ন্ত্রণে অনেকটা এনেছি বলে বলা যাবে। একেবারে শূন্য আনতে পারলে ভালো। তবে প্রতিটি দেশেই সংক্রমণটা কমিয়ে আনার পরে যারা চেষ্টা করে কমিয়ে এনেছেন, যারা কমিয়ে এনেছেন 5-এর নিচে চেষ্টা করেই করা হয়েছে, অটোমেটিক কোথাও কমেনি। আমাদের এখানে তো আমরা অনেক একটু শিথিলতা হয়েছে, 10-এর নিচে আর কমছে না। তো সেখান থেকে আবার বেড়ে যেতে পারে। আমরা দেখছি যে আমাদের প্রতিবেশী দেশ নেপালে অনেক রোগী বেড়ে গিয়েছে, শ্রীলঙ্কা বেশ নিয়ন্ত্রণে ছিল, সেখানে অনেক বেড়ে গিয়েছে, ভুটানে কিছুটা বেড়েছে, ভুটানে অবশ্য এখনো মৃত্যু আসেনি, শ্রীলঙ্কাতে বেশ কিছু মৃত্যু হয়েছে, নেপালে মৃত্যু হয়েছে। সবচেয়ে ভালো উদাহরণ ছিল আমাদের ভিয়েতনাম। কম্বোডিয়াতে এখনো অবশ্য খুব একটা মৃত্যুর সংখ্যা হয়নি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সেখানেও বেড়ে গিয়ে আবার তারা নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কাজেই বাংলাদেশে আমরা তো একটু শিথিল অবস্থায় আছি, তারপরও বেড়ে যাওয়ার আশঙ্কা কিন্তু প্রতি মুহূর্তেই আছে। ডক্টর শফিউল ঠিকই বলেছেন, শীতকাল গরমকাল বলে কথা না। যদি আমি কথা ধরেও নিই যে আমাদের এই ডিসেম্বর নভেম্বরে আমরা 10-12 এর মধ্যেই থাকবো, তাহলে কিন্তু আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিলও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এখানে শীত প্রধান দেশে যে সমস্যাগুলো আছে, স্বাস্থ্যগত সমস্যা আমাদের এখানে যে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই কম নয়, একেবারে বেশি নয়। এটা বরঞ্চ আমাদের পুষ্টির মানটা ভালো না, কাজে রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে কমই। এখানে শীতের সময় যে শ্বাসতন্ত্রের রোগগুলো হয়, বিভিন্ন ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, নিউমোনিয়া হয়, আবার এখানে অ্যালার্জিক কারণে, অর্থাৎ খুব ঠান্ডার কারণে এখানে সর্দি হতে পারে, কাশি হতে পারে। তবে ধুলোবালি, অ্যালার্জি, গরম, এটা গরমের সময় আমাদের হয়। ইনফ্লুয়েঞ্জা বাংলাদেশে গরমের সময় হয়। এরকম শ্বাসতন্ত্রের রোগী যারা আছেন, তারা যদি কোভিড আক্রান্ত হন, তাদের অবস্থা জটিল হতে পারে। এটা হচ্ছে আমাদের দেশের ভিতরের অবস্থা। আর দেশের বাইরে শীত প্রধান দেশে, ভারত থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার শীত প্রধান দেশে অঞ্চলগুলোতে যেখানে তীব্র শীত পড়ে, সেখানেও ইতিমধ্যেই করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। সেখান থেকেও আমাদের বিমান যাতায়াত আছে, আমাদের দেশ থেকেও সেখানে সংক্রমণ চলে যায়, সেখান থেকেও আসার একটা সেই পথ খোলা আছে। কাজে যাতায়াত তো আমি বন্ধ করতে পারবো না। এসব মিলিয়ে কিন্তু একটা বাড়তি হতে পারে। তবে এক্সপ্লোশন আমাদের বাংলাদেশে করোনা ভাইরাসে যে হঠাৎ করে স্পাইক বলে যে খারাপ ভাবে উঠে যাওয়া গ্রাফটা, সেটা কিন্তু আগে হয়নি। এবারেও যদি আমরা সতর্ক থাকি, নিশ্চয়ই হবে না, কিন্তু এটা মনে করার কারণ নেই হঠাৎ করে এক্সপ্লোশনটা হবে না। আমাদের সতর্কতার কোনো বিকল্প নেই। সবচাইতে খারাপ অবস্থা হতে পারে সেইটা ভেবেই কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের, আমি প্রায় বলি, আপনাদের এখানে আমি সংক্ষেপে বলে রাখছি, দুটো বিষয়ে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। একটা হচ্ছে যে রোগী যারা শনাক্ত হবে তাদেরকে আইসোলেট করতে হবে, তাদের ঘনিষ্ঠ সংস্পর্শা লোকদেরকে কোয়ারেন্টাইন করতে হবে। রোগীদেরকে আলাদা করে চিকিৎসা দেওয়া, এটাকে আইসোলেশন বলি আমরা। রোগীর সাথে যারা ঘনিষ্ঠ সম্পর্কে এসছেন 14 দিনের মধ্যে তাদেরকে আলাদা করে রাখা, কোয়ারেন্টাইন করা, তাদের কাছ থেকে রোগটা না ছড়ায়। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, যেটি আমরা বারবার বলি। এই দুটো কাজই কিন্তু আমাদেরকে সহায়তা দেওয়া ছাড়া, প্রান্তিক মানুষদের, এমনকি মধ্যবিত্ত মানুষকে সহায়তা দেওয়া ছাড়া কিন্তু সম্ভব না। আমি জানি একজন নিম্ন পদস্থ চাকরিজীবী, আমার খুবই ঘনিষ্ঠ আত্মীয়, তার জ্বর হয়েছে, সে অনেক টেস্ট করছে, কোভিড টেস্ট করছে না। কারণ কোভিড টেস্ট করলে সে ভয় পাচ্ছে, যদি পজিটিভ হয় তাহলে সে চাকরিটা করে, সে বেসরকারি চাকরি, সেই চাকরিটা তাকে কোভিড বলে হয়তো স্যাক করবে না, অন্য কথা বলে তাকে স্যাক করবে, কারণ সেখানে অলরেডি সেই প্রতিষ্ঠানটা লুজিং, মানে তাদের লস হচ্ছে। এখানে যদি আমরা সাপোর্ট না দিই, যেভাবে মার্চ এপ্রিল মাসে, মে মাসে আমাদের মধ্যে একটা সবার একটা সহানুভূতিশীল মনোভাব ছিল, অংশগ্রহণমূলক মনোভাব ছিল, অনেকদিন হয়ে যাওয়ার কারণে সেটা ভাটা পড়েছে, এটা স্বাভাবিক।
কিন্তু সেটি সরকার এবং যারা সমাজসেবক আছে, বেসরকারি সংগঠন, এই সাপোর্টেড কোয়ারেন্টাইন, সাপোর্টেড আইসোলেশন, এটা যদি না করি তাহলে কিন্তু শনাক্ত করতে লোক আসছে না। সে বুঝতে পারছে সে কবে, সে মাস্ক টাস্ক করে অফিসে যাচ্ছে, তার কলিগরাও জানে, তার হতে পারে তোমরা দূরে দূরে বসো, আমার চেয়ারের সামনে একটু দূরে বসো, সেটা নিয়ে অফিস করছে, কারণ তার চাকরি বাঁচাতে হবে, কারণ তার ফ্যামিলি অন্য কোনো উপার্জন সদস্য নেই। আর যারা আরো গরিব তাদের অবস্থা তো আরো খারাপ, তারা তার দুটো প্যারাসিটামল খেয়ে তারা কাজে যাচ্ছে, তারা তো মাস্কে পড়ছে না, কারণ মাস্ক পরলে সন্দেহ করবে তুমি করোনা হয়েছে, না তুমি মাস্ক পরছো কেন, তোমার মতো লোক তো মাস্ক পরে না, তুমি গরিব মানুষ, কাজে তুমি আসো না আমাদের এখানে। এটা একটা ব্যাপক সামাজিক সহায়তা দেওয়া ছাড়া, হ্যাঁ সামাজিক সহায়তা অনেক সমস্যা আছে, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, কিন্তু আমাদের সরকারি যন্ত্র এবং রাজনৈতিক যন্ত্র দুটোর মধ্যে এত গাফিলতি, এত ত্রুটি, এত গলদ, যেখানে এত পরিমাণে অনিয়ম হয়েছে, আমি কড়া কথা বলতে চাই না, আপনারা সবাই জানেন, সেক্ষেত্রে ওই পরিকল্পনাটাও কিন্তু আজকে অ্যাবান্ডন হওয়ার মতো অবস্থা, সামাজিক সহায়তাও দেওয়া যাচ্ছে না। আমরা এতই অথর্ব, এতই অযোগ্য, এতই ত্রুটিপূর্ণ, না আমাদের সরকারি যন্ত্র, না আমাদের রাজনৈতিক যন্ত্র, ফলে সামাজিক সহায়তা দিয়ে যে আমরা করোনাটা কমিয়ে নিয়ে আসবো, ভিয়েতনামের মতো না হোক, অন্তত শ্রীলঙ্কার মতো তো আমাদের একটা ক্যাপাসিটি আছে, আমাদের স্বাস্থ্য কাঠামো সারা বাংলাদেশে খুবই ভালো, শহরাঞ্চলে খুবই দুর্বল, সেটা কিন্তু আরো কমিয়ে আনা যেত। আমি একটা সামগ্রিক জাতীয় জাগরণ দরকার, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলে আপাতত আমি এখন শেষ করবো, যে তিনি বলেছেন, WHO ডিরেক্টর জেনারেল বলেছেন, যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষ নিরাপদ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি নিরাপদ, আমি করোনা মুক্ত। কাজেই সবাইকেই সবার জন্য কাজ করতে হবে। ডক্টর মুস্তাক, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, মানে এমনি তো আমরা যে আশঙ্কার কথাগুলো বলছেন, স্বাস্থ্য সচেতনতার কথা বলছেন, এগুলো আমরা কগনিজেন্সে নিয়েই কাজ করছি। আমাদের জন্য কি কোনো আশার কোনো সংবাদ আছে কিনা? কারণ আমরা দেখছি যে ফাইজার বলেছে যে ওরা ভ্যাকসিন উদ্ভাবনের শেষ পর্যায়ে, অথবা আমরা চুক্তি করেছি অক্সফোর্ডের সাথে, তো এগুলোর কি আমরা কোনো রেজাল্ট আমরা ইমিডিয়েটলি দেখতে পাবো? ইমিডিয়েট বলতে এখন আপেক্ষিক বিষয়, এখন ইমিডিয়েট যদি বলে আমি 1 বছর, তাহলে আমি ঠিক আছে ইমিডিয়েট পাবো, কিন্তু ইমিডিয়েট বলে যদি 1 মাস বা 2 মাস বা 1 বছর, বাংলাদেশের পক্ষে আমরা যারা ভ্যাকসিন তৈরি নিজেরা উদ্ভাবন করার জন্য এখনো সফলতা আসেনি, আমাদের মধ্যে একটি প্রতিষ্ঠান করছে, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতেই হবে। আর ফাইজার যেটি আবিষ্কার করছে, এটা মানে নিউক্লিক অ্যাসিডের ভ্যাকসিন, এটা যদি সফল হয়ও, এটা তাপমাত্রা অনেক মানে শীতল তাপমাত্রা, -70, তারা চেষ্টা করছে -20 রাখা যায় কিনা, তাহলে আমাদের ডিপ ফ্রিজে রাখা যাবে। এটা সক্ষমতা আমাদের খুব একটা মানে একেবারে সারা দেশের মানুষকে দেওয়ার জন্য নেই। যদিও হামের টিকা এরকম শীতল তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, বিমানবন্দর এবং কতগুলো বড় বড় জেলা এরকম ফ্রিজ আছে, তবে হামের টিকাটা শিশুদের দেওয়া হয়, পর্যায়ক্রমে দেওয়া হয়। কিন্তু এখন আমরা যদি আমরা শতকরা 3 ভাগ ভ্যাকসিন পেয়ে যাই প্রথমে, স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইনারদের সহ, এই যে মানব ভেদের মতো যারা আছেন বা পুলিশ বাহিনীতে যারা কাজ করছেন, সেই 3% ভ্যাকসিন স্টোর করার মতো কোল্ড চেইন কিন্তু এখনো ওই যে -70, -50, এটা কিন্তু আমাদের ভাড়া করতে হবে। দেশের ভিতরে থাকলে ভাড়া করা যাবে, সবাই দিবে, কিন্তু বিদেশ থেকে কিন্তু আমদানি করতে হবে। আর অন্য যে ভ্যাকসিনটা যেটা চুক্তি করা হয়েছে অস্ট্রাজেনেকা, সেটা কিন্তু আমাদের যে সাধারণ তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড সাধারণ ফ্রিজ, সেটা সক্ষমতা আমাদের আছে, এবং একসঙ্গে যেহেতু সব ভ্যাকসিন আসবে না, শতকরা 3 ভাগ প্রথমে আসার কথা, সেটা আমরা করতে পারবো। সেই প্রস্তুতি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন কমিটি, সাব কমিটি করে তারা আমরা এগুলো খসড়া করছি, এগুলো মন্ত্রণালয় জমা হচ্ছে, আবার রিভিশন হচ্ছে, এগুলো কিন্তু চলছে। বিশেষ স্বাস্থ্য ডাক্তার মুস্তাক, আমরা আপনার কাছে আসছি, আমরা একটু তৌফিক মারুফ সাহেবের কাছে যাব। আমরা দেখেছি যে গত 10ই নভেম্বরে টিআইবি একটা সার্ভে রিপোর্ট পাবলিশ করেছে, গভর্নেন্স চ্যালেঞ্জ ইন ট্যাকলিং করোনা ভাইরাস, এই শীর্ষক। ওনারা বলছেন যে আমাদের এক ধরনের ল্যাক অফ গুড গভর্নেন্স ইন হেলথ সেক্টর, এটা ওনারা আইডেন্টিফাই করেছেন। তো এই ব্যাপারটাতে আলোকপাত করার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। টিআইবি যে গতকালকে এই রিপোর্টটি তারা দিয়েছে, তারা তাদের কার্যক্রমের অংশ হিসেবেই এর আগে যেমন করাপশনের নানান দিক নিয়ে, নানান ইস্যু নিয়ে তারা তুলে ধরেছে, এবার কোভিড নিয়ে তুলে ধরেছে। এবং আপনাদের বা আমাদের মনে আছে যে এরা টিআইবি কিন্তু এর আগে, অর্থাৎ জুলাই বা আগস্টের দিকে আরেক দফা তারা কিন্তু এরকমই, এত স্পেসিফিক না, কিন্তু তারা একটা প্রাইমারি একটা রিপোর্ট দিয়েছিল। এখন এটি টিআইবি কেন বলবে?
এটি তো আমরা বিশেষ করে স্বাস্থ্য সেক্টরে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আমরা আছি, আমরা মিডিয়াও কিন্তু যারা হেলথ নিয়ে কাজ করি তারাও আমরা মনে করি যে আমরা এক ধরনের স্টেক হোল্ডার হিসেবেই আছি। এখন এখানে যারা একেবারেই এই কোভিড নিয়ে কাজ করছেন, চিকিৎসকরা বলি কিংবা চিকিৎসার হেলথ ম্যানেজমেন্টে যারা আছেন তারা, রিসার্চার যারা আছেন তারা ইত্যাদি। তো সমস্যাটি হচ্ছে অন্যদিকে রোগীরা তারা তো সাফারার। তো সবকিছু মিলে আমরা যেমন প্রথম দিকে যে সিচুয়েশনটি ছিল সেটি এক পর্যায়ে এসে অর্থাৎ জুলাইয়ের পর থেকে কিছুটা ডেভেলপ করেছে বিভিন্ন ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভের কারণে, এগুলো কিছু আস্তে আস্তে করে ডেভেলপ করেছে। সমস্যাটাই হলো যে এই যতটুকু ডেভেলপমেন্ট আমরা এখন পর্যন্ত দেখছি এর মধ্যেও নানান ধরনের সমন্বয়হীনতা আছে, নানান ধরনের ঘাটতি আছে এবং একেবারেই বিভিন্ন পর্যায়ের বিশৃঙ্খলা বিভ্রান্তিগুলো আছে। আমরা যদি তথ্যের বিভ্রান্তির কথা বলি, আমরা যদি ম্যানেজমেন্টের বিশৃঙ্খলার কথা বলি, আমরা যদি পরিকল্পনার বিশৃঙ্খলার কথা বলি, এখানে যারা আছেন যদিও সরকারের একজনও নেই, তারা হয়তো বিষয়টার সাথে কিছুটা দ্বিমত করবেন, কিন্তু এটি বাস্তবতা। আমি যেহেতু মিডিয়াতে কাজ করি এবং হেলথ সেক্টরে সাংবাদিকতা করি, কাজের সূত্রেই এগুলো জানতে হয়। আমি উদাহরণ দিয়ে একটা কথা বলি। দেখুন, গভর্নমেন্টের শুধুমাত্র যে কোভিড নিয়ন্ত্রণে কিংবা কোভিড ব্যবস্থাপনায় সবার মাথার মধ্যে ঢুকে গেছে একমাত্র স্টেক হোল্ডার বোধহয় স্বাস্থ্য বিভাগ, অর্থাৎ সবকিছুই স্বাস্থ্য বিভাগ করবে, মোটেই না। আমরা ছোট্ট একটু উদাহরণ দিই। সরকার প্রধান আমাদের দেশে যে বিশেষজ্ঞরা আছেন তাদের পরামর্শ অনুযায়ী ঘোষণা দিলেন নো মাস্ক নো সার্ভিস। আমরা কি সেটা বাস্তবায়ন করতে পেরেছি এখন পর্যন্ত, নাকি বাস্তবায়ন করার মতো কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি? দুটি জায়গায় আমরা দেখলাম যে দুটি খুলনা এবং আজকে কিছু বরিশালে আমরা কিছু অভিযানের কথা শুনছি, দেখছি। এখন অভিযান তো সমস্যা সমাধান নয়। মোস্তাক ভাই এই বিষয়টি আরো ভালো বললেন, আমরা তাদের কাছ থেকে জানি বিষয়গুলো। এখন গভর্নমেন্ট তারও আগে নো মাস্ক নো সার্ভিস বলার আগে কিন্তু তারা 3 কোটি মাস্ক কেনার জন্য একটি প্রক্রিয়া শুরু করেছিল, যেটি ফ্রি অফ কস্ট মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। এখন পর্যন্ত আমরা সেটি কোনো দৃশ্যমান কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এখন থেকে 2.5 মাস আগে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কিট সংকট সমাধান করা যায়নি, অ্যান্টিজেন টেস্টটি চালু করা যায়নি। এখন পর্যন্ত প্রায় 20টির মতো সেন্টারের ল্যাবরেটরি টেস্ট হয় আরটিপিসিআর, তার মধ্যে প্রতিদিন প্রায় প্রতিদিন 30টার মতো সেন্টারে পরীক্ষা 0। বাকি আরো প্রায় 25-30টার মতো হচ্ছে পরীক্ষা হয় 10-এর নিচে। সমস্যাটা কি? সেখানে কি কোনো মানুষই যাচ্ছে না যেখানে 0? মানুষকে সেখানে কেউ যাচ্ছে না। যদি না যায় কেন যায়? তাইলে ধরে নিতে হবে ওই ল্যাবগুলো, ওই স্যাম্পলগুলো যেখান থেকে আসে সেখানে হয়তো রোগী নাই। যদি রোগী না থাকে আমরা কেন ডিক্লেয়ার করছি না সেখানে ফ্রি, কোভিড ফ্রি? আমি তো মনে করি না সে অবস্থা নেই, বরং সেখানে নানান ধরনের বিশৃঙ্খল একটি অবস্থা আছে, ঘাটতি আছে। সেখানে কখনো কিট থাকে না, কখনো ল্যাবরেটরি ইনফেক্টেড হয়ে যায়, কিংবা পার্সন থাকে না, ইত্যাদি ইত্যাদি। এইসব কারণে তো এগুলো কেন আমরা মিট আপ করতে পারছি না? আমরা যদি হাসপাতাল ব্যবস্থাপনায় যাই, অবভিয়াসলি হাসপাতাল ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে। আমি নিজে আমার ফ্যামিলি সহ হাসপাতালে ছিলাম। তো এর আগে প্রথম দিকে একদম যে ভীতিকর ভয়ানক একটি অবস্থা ছিল সেটি এখন নেই, এটি একদম স্বীকার করতে হবে। এখন রোগীর ভিড় নেই, সেটি স্বীকার করতে হবে, কিন্তু কোন রোগীর ভিড় নেই? যারা সাধারণ বেডে থাকার উপযোগী তাদের ভিড় নেই। তাদের মধ্যে যারা অ্যাসিম্পটোমেটিক তারা তো আছেনই, যারা সিম্পটোমেটিক তারাও ম্যাক্সিমাম বাসায় থাকছেন। যারা হাসপাতালে যাচ্ছেন সাধারণ বেডগুলো খালি আছে প্রায় 80% মতো, কিন্তু যাদের সিভিয়ার পজিশন, যাদের আইসিইউ লাগছে, আমরা কিন্তু আইসিইউর জন্য এখনো হাহাকার দেখছি। ঢাকায় আইসিইউ খালি নেই বললেই চলে। অন্যদিকে নতুন ইনফরমেশন হচ্ছে স্টিল নাও আজকেও আপনার সিএমএইচডি এর গোডাউনে প্রায় 400 ভেন্টিলেটর পড়ে আছে, গত 3 মাস পর্যন্ত পড়ে আছে, যেগুলো ইউকে থেকে এসছে
যেগুলো কিছু আসছে ইউএস থেকে, এবং এই ভেন্টিলেটর গুলো হাই ফ্লো যে সিস্টেমের সংযোজন করা, অর্থাৎ পুরনো প্রযুক্তির না, এইগুলো এখন যে হাই ফ্লো নেজাল ক্যামেরার যে সিস্টেম সেটি অ্যাড করা, তো এগুলো তো আমরা কাজে জনাব লাগাতে তৌফিক পারছি। মারুফ, আপনি যেগুলো বলছেন সেগুলো কি আপনার কাছে কি মনে হচ্ছে সমস্যাটি কোথায়? এটা কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রবলেম, নাকি আমাদের অ্যাকচুয়ালি ধারণাগত প্রবলেম? আমরা কিন্তু আসলে এই অবস্থা দেখে আসছি অনেক দিন। তো আমরা টিআইবি রিপোর্ট থেকে যেটা আসলে বোঝার চেষ্টা করছি, ওরা বলছে যে আমাদের এই দৈন্যদশাটা আসলে এক্সপোজড হলো। তো এটা আসলে অনেক দিন ধরেই হচ্ছে, এটা এক্সপোজড হলো। তো আমরা কি কোনো বেটার কোনো সিনারিও দেখতে পাচ্ছি কিনা? কারণ আমি দেখেছি যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে উনি কম্পেয়ার করে দেখিয়েছেন যে আমাদের শুরুতে যে রিসোর্স লিমিটেশন ছিল সেটা আমরা ওভারকাম করেছি। অ্যাটলিস্ট আমরা শুরুতে মাত্র যে কটা ল্যাব ছিল সেখান থেকে আজকে আমাদের 160টা বা 109টা যেটা বলছেন ওনারা, সেই ল্যাবটা এস্টাবলিশড হয়েছে উইদিন দিস 6 মান্থস। তো আপনি মার্চ থেকে সেপ্টেম্বর যদি কম্পেয়ার করেন, আমরা যদি অন্য অন্য জায়গার তুলনায় হিসাব করি বাংলাদেশের করোনা মোকাবেলার পরিস্থিতি, এটাকে কিভাবে আপনি দেখছেন? আমাদের কি কোনো ধরনের পজিটিভ কোনো দিক আপনি দেখতে পাচ্ছেন না? অবশ্যই, অবশ্যই, আমি তো বললাম যে অবশ্যই পজিটিভ দিক আছে। আমরা যদি কম্পেয়ার করি বিশ্বের অন্যান্য দেশের মতো, ইউরোপ কিংবা আমেরিকা কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের মতো অবস্থায় আমরা নেই। সেরকম একদম বিপর্যয় আমাদের হয়নি এখানে। আমরা এখানে এখনো মৃত্যু তুলনামূলক অনেক কম। এখনো আক্রান্ত মানে শনাক্ত বাড়ছে কমছে, বাড়ছে কমছে, সেই জায়গাগুলোতে আমরা ভালো আছি। সরকারের, আমি তো বললামই যে সরকারের ব্যবস্থাপনা, আপনি যে বললেন মাস থেকে এখন পর্যন্ত, গত পরশুদিন 8 মাস পূর্ণ হয়েছে। 8 মাসের মধ্যে আমি যদি 4 মাস ভাগ করি, এর মধ্যে 3টা ভাগ করব আমি, সেটি হচ্ছে ধরেন প্রথম 3 মাস, মাঝখানে 3 মাস, শেষের 2 মাস, এরকম তৌফিক ভাই, 1 মাস 1.5 মাস। তৌফিক ভাই, আমি আপনার কাছে আবার আসছি। আমরা একটু স্বপ্নিল ভাইয়ের কাছে একই প্রশ্ন করব যে আপনার দৃষ্টিতে আমরা আশঙ্কা শুনলাম, আমরা দেখেছি বিভিন্ন মিসম্যানেজমেন্টের কথা হচ্ছে, আশার দিক কি কি আছে বলে মনে করছেন? আমরা কিভাবে আসলে, আমরা যদি মানুষকে একটা পজিটিভ বার্তা দিতে চাই তাহলে কি কি আশার দিক আছে? আমার কাছে আশার দিক যেটা মনে হয়, আপনি যেটা আপনার কথা প্রসঙ্গে বলছিলেন যে টিআইবির আমাদের হেলথ সেক্টরের যে দুর্বলতাটা এক্সপোজ করেছে, হেলথ সেক্টরের দুর্বলতা আসলে টিআইবি এক্সপোজ করেনি, এটা করেছে করোনা। আমাদের যে উপরে একটা বেশ জৌলুসপূর্ণ অবস্থার ভিতরটা এতটা খালি হয়ে গেছিলো, সেটা কিন্তু করোনা এক্সপোজ করেছে। আমার কাছে সবচেয়ে বড় আশার জায়গা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একদমই স্পিকিং ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট, হেলথ সেক্টরের দিকে অবশেষে নজর দেওয়ার সুযোগ পেয়েছেন। কারণ আপনি দেখেন, একটা সময় বাংলাদেশের দিনে 4 ঘন্টা কারেন্ট থাকতো, 20 ঘন্টা কারেন্ট থাকতো না, এখন 24 ঘন্টা কারেন্ট থাকতে। এখন আমাদের কমিউনিকেশন সিস্টেম অনেক উন্নতি হয়েছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছিল স্বাস্থ্যখাত খুব উন্নতিতে আছে, করোনা এক্সপোজ করে দিয়েছে, স্বাস্থ্যখাত আসলে কোনো অবস্থাতেই নাই। এখন উনি নজর দিচ্ছেন, যদি আরেকটু নজর দেন আমার ধারণা এটার উন্নতি হবে, না তো হবে না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশার কথা। দ্বিতীয় আশার কথা যেটা হচ্ছে যে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আমি কিছু কিছু আশাব্যঞ্জক দিক দেখছি। সেটা হয়তো আমাদের নিউ নর্মালকে আরেকটু স্বাভাবিক করবে, নট গেট রিড অফ কোভিড। আর তৃতীয় যেটা হচ্ছে নো মাস্ক নো সার্ভিস, যে ব্যাপারটি বলা হচ্ছে, এটা যদি আসলে বাস্তবায়নের ধারে কাছেও নিয়ে যাওয়া যায় তাহলেও কিন্তু আসলে এটা ভ্যাকসিনের চেয়ে ভালো কাজ করবে। কারণ মাস্ক যে কোভিড ঠেকায় এটা তো প্রমাণিত। এই কাজে আমার কাছে মনে হয় শুধু পানিশমেন্ট অ্যান্ড ফাইন ছাড়াও প্রপার ওয়েতে মানুষকে আপনার উৎসাহিত করার একটা জায়গা আছে। আর যেটা আপনি বলছেন, তৌফিক ভাই বলছে, এটা তত্ত্বগতভাবে প্রমাণিত, এটা নিয়ে ডিসপিউট করার কোনো জায়গা নেই। আমাদের এখানে কোভিড ম্যানেজমেন্ট ডেফিনেটলি ভালো হয়েছে। কোভিডের রোগীদের চিকিৎসা ভালো হচ্ছে, মানুষ কম মারা যাচ্ছে, সব কিছু সত্যি। এত অব্যবস্থাপনার কথা যদি উঠে তা সত্ত্বেও কেন হচ্ছে, আমি চিকিৎসক হিসেবে বলছি না, আমার কাছে এটা মনে হয় যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভাব দেখছেন না যে তারা এখন কোভিড ফরগেট ইট, আমরা আমাদের মতো এগিয়ে যাব। আমাদের চিকিৎসকরা, আমাদের স্বাস্থ্যসেবা কর্মীরা কিন্তু এর ব্যতিক্রম না, তারাও কিন্তু এগিয়ে এসছে। এখন ডাক্তাররাও কিন্তু আর কোভিডকে ভয় পাচ্ছে না, নার্সরা কোভিডকে ভয় পাচ্ছেন না। আপনি দেখবেন সিনিয়র টিচাররা বা প্রফেসরসরা 65 বছর 70 বছর বয়সী অধ্যাপকরা এখন প্র্যাকটিসে ফিরে এসছে, কেউ আর বাসায় বসে নেই। মানুষের মধ্যে আমাদের ওই চরিত্রটা, বাঙালির চরিত্রটা প্রকাশিত হচ্ছে। ম্যানেজমেন্ট কতটা ভালো হয়েছে আই ডোন্ট নো। আমি দু একটা এক্সাম্পল, আমি এক্সপার্ট না, আমি জাস্ট মাঠে কাজ করতে যেগুলো ফিল করি। এই যে ধরেন গতকালকে আমি একটা প্রতিবেদন দেখেছি যে আমাদের দেশে যে পিসিআর কিটগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলো মান নিয়ে এখন সিরিয়াস প্রশ্ন উঠছে। আমরা শুরু থেকে বলে আসছি পিসিআর নাকি 70% ক্ষেত্রে রোগ শনাক্ত করা যাবে। জাপানে যদি পিসিআরে 95% নিচে রোগ শনাক্ত করা যায়, সেই কিট বাতিল করে দেওয়া হয়। এটা তো প্রতিষ্ঠিত সত্য। পিসিআর হচ্ছে 100% ক্ষেত্রে সফল হবে, 70% কেন?
আমরা কেন জানলাম না, বুঝলাম না যে কিটটা আসলে খারাপ ছিল? আমি হাজার হাজার জায়গায় দোষ দিচ্ছি, কিন্তু আমি কিটের ব্যাপারে সচেতন হইনি। আমি জানি না কেন। আমাদেরকে একসময় বলা হয়েছে যে ডাক্তার ডনিং ডফিং করতে পারতো না, ডাক্তারদেরকে ডনিং ডফিং শেখানো হয়েছে, এখন কোভিড সংক্রমণ কমে গেছে। আমার ডনিং ডফিংয়ের জায়গাটা কোথায়? আমি যে সরকারি এবং যে বেসরকারি হাসপাতালে কাজ করি, ডনিং ডফিংয়ের জন্য কোনো নির্ধারিত জায়গা নেই। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। এখন কোথায় আপনি দেখেন যে ডাক্তারদের অ্যাকোমোডেশন নিয়ে অনেক কথা হয়েছে। ডাক্তাররা তো 5 তারকা হোটেল চায়নি। আপনি ভারতে যে ডাক্তার 5 তারকা হোটেলে ছিল, কারণ 5 তারকা হোটেল কর্তৃপক্ষ ডাক্তারকে বিনা পয়সা থাকতে দিয়েছিল। বাংলাদেশ তো এত বুমিং ব্যবসার জায়গা না যে আমি আশা করবো আমার সব 5 তারকা হোটেল কর্তৃপক্ষ হোটেল খুলে দিবে। কিন্তু এখনও কি আপনি পলিসি করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার কোথায় থাকবে, ঢাকা মেডিকেলের ডাক্তার কোথায় থাকবে? এগুলো কি সুনির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে? মোটা দাগে বলা হয়েছে, কিন্তু স্পেসিফিক কি করা হয়েছে? এখনও কিন্তু আমি যত জানি স্পেসিফিক করা হয়নি যে ডাক্তার কোথায় থাকবে। তাদেরকে বলা হচ্ছে বাসায় চলে যান। এটা তো হতে পারে না। তৃতীয় যেটা দেখেন আপনি, প্রণোদনার ব্যাপারটা। আমি কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছিলাম, আমার স্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছিল। আমরা কিন্তু প্রণোদনার দাবি করতে পারবো না, কারণ আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা কোভিড হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হয়েছি, এবং সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে। এখন সবসময় তো পয়সা দিয়ে আপনি প্রণোদনা দিবেন না। আমি প্রণোদনা দেওয়ার বিপক্ষে না। অন্য প্রফেশনাল লোক তো প্রণোদনা পেয়েছে, তাদেরকে প্রমাণ করতে হয়েছে তারা কোভিড রোগীর সংস্পর্শে এসে কোভিড রোগীকে ত্রাণ দিতে গিয়ে তারা আক্রান্ত হয়েছে না। ডাক্তারদের ক্ষেত্রে আপনি এটা করছেন। আমার যেটা প্রশ্ন হচ্ছে যে আমি তো টাকাও চাচ্ছি না, কিন্তু আমাকে কি আপনি একটি চিঠি দিয়ে সম্মানিত করতে পারেন না যে আপনি কোভিডের সময় চিকিৎসা সেবা প্রদান করতে আক্রান্ত হয়েছেন, আপনাকে আমি মূল্যায়ন করছি? মানে আপনি আসলে রিকগনিশনের কথাটাই বলছেন। কারণ কোনো না আমি কোনো কেন form-এ। বলছি, আপনি বলছেন আমি কোভিড যোদ্ধা, তাহলে আপনি কেন 20 বছর পরে আমার একটা সিচুয়েশন রেখে দিচ্ছেন যখন কে কোভিড যোদ্ধা কে কোভিড যোদ্ধা না, এই নিয়ে আমি আবার কথা বলার সুযোগ পাবো? আমার কাছে এটা মনে হয় যে ম্যানেজমেন্টে ডেফিনেটলি উন্নতি হয়েছে, ল্যাপসেস আছে, কিন্তু দেয়ার আর সার্টেন পিটফলস যেগুলো যদি আমরা খুব খুঁটিয়ে খুঁটিয়ে না দেখি, আমাদের যে অ্যাপারেন্ট সাফল্য সাডেন স্পাইকে কিন্তু এটা নড়ে যাবে। ধন্যবাদ স্বপ্নিল ভাই। আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আসছি। দর্শকরা সঙ্গে থাকুন। দর্শকরা আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম স্বপ্নিল ভাইয়ের সাথে, আমরা কথা বলছিলাম। আমরা যেরকম উনি বলছিলেন ম্যানেজমেন্টের প্রবলেম, এবং আমাদের এখানে মানে করোনাকালীন সময় ওনাদেরকে যে প্রণোদনা দেওয়ার কথা বলা হচ্ছিল, তা আপনি বলছেন রিকগনিশনের ব্যাপারটা। তো ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আপনার কাছে কি মনে হয় যে এখনকার জায়গা থেকে আমরা আসলেই দেখতে পাচ্ছি যারা ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার তারা কিন্তু সার্ভিস দিচ্ছে। মানে প্রথমে যে ভীতি ছিল সেই ভীতিটা থেকে আমরা আসলে ভীতিকে জয় করেছি। তো এখনকার যে দ্বিতীয় ঢেউ, যেটা খুব শঙ্কার জায়গা বলছে, আমি আসলে খুব শিওর না যেটা প্রথমেই ডক্টর মুস্তাক বললেন যে এটাকে আসলে আমরা প্রথম ধাক্কাটা শেষ করতে পেরেছি কিনা সেটাই ক্লিয়ার না, কারণ 5%-এর নিচে থাকলে বলা হয় যে প্রথম ধাক্কা শেষ হয়েছে। সো এই দ্বিতীয় ঢেউর ক্ষেত্রে আমাদের আর কি কি সতর্কতামূলক পদক্ষেপ আমরা আসলে নিতে পারি? আমার মানে আমরা আজকে যে তিনজন এখানে আলোচনা করছি, এখানে কিন্তু আসলে সমালোচনার জন্য বসা না। এখানে বসা হচ্ছে যে বলা হচ্ছে যে পিটফলসগুলো আছে। আমি হচ্ছি লিস্ট কোয়ালিফাইড টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার, কারণ আমি হচ্ছি নন কোভিড হাসপাতালে চিকিৎসা প্রদান করি, বা আমি কোনো রকম কোনো প্রশাসনিক দায়িত্বের সাথে কোনোভাবে যুক্ত না। তো আমি যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটা আমি দেখছি। আমার কাছে মনে হয় যে যেমন তৌফিক মারুফ ভাই বললেন, 400-র উপরে যদি ভেন্টিলেটার পড়ে থাকে উইথ হাই ফ্লো নাজাল ক্যানুলা, তাহলে সেটা ডিস্ট্রিবিউট করতে হবে। এই যে পিটফলসগুলো আছে, যেগুলো আমাদের কিছু কিছু ম্যানেজারিয়াল ল্যাপসেসগুলো আছে, তো খালি হচ্ছে যে মানে এইগুলো কিন্তু মেকআপ করতে হবে। কারণ আপনি রাতারাতি কিন্তু সারা দেশের 17 কোটি মানুষকে মাস্ক পরিয়ে ফেলতে পারবেন না। উইথ এভরি এফোর্ট, উইথ প্রচারণা, উইথ ফাইন, উইথ জেল, এভরিথিং হয়তো আপনি সিগনিফিকেন্ট নাম্বারকে এটার আওতায় আনতে পারবেন। কিন্তু কোভিডের সমস্যা কি, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদে যাওয়া যায়, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোভিড জয় করা, শতভাগ জয় করতে হবে। আমরা একটু ডক্টর মুস্তাকের কাছে যাচ্ছি। যে কথাটা হচ্ছিল যে আমরা আসলে বারবার ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আমরা আসলে হেলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রেই এক ধরনের সমস্যার মুখোমুখি। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে আইডিসিআর এর উপদেষ্টা হিসাবে আপনি কিভাবে এটাকে ভাবছেন যে আর কতটুকু মানে আমরা আসলে কি করলে এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটতে পারে? হ্যাঁ, আমি প্রথমে একটু বলে নিই যে পরবর্তী ঢেউ আমরা কিভাবে বুঝবো। সেটা একটা রোগতাত্ত্বিক আছে নিয়ম, যে এখন যে শনাক্তের হার শতকরা 10 থেকে 12, এটা যদি 2 সপ্তাহের মধ্যে বেড়ে যায় 1.5 গুণ, অর্থাৎ শতকরা 15 থেকে 17, এবং সেটা 4 সপ্তাহ ধরে একই মাত্রায় থাকে, তাহলে আমরা বলবো যে আমরা পরবর্তী ধাক্কা বা ঢেউ আসছে। এখন যে শনাক্তের সংখ্যাটা আছে
যে শনাক্ত এটা যে 1.5 গুণ বেড়ে যায় একই সময়, 2 সপ্তাহ পরে 4 সপ্তাহ একটানা চলে বা আরো বাড়তে থাকে, সেটা দ্বিতীয় বিষয়। এখন কি সব পদক্ষেপ গুলো করলে আমরা এটা ধাক্কাটা সামলাতে পারবো, এটা একই জিনিস যেগুলো আমরা এখন করছি, সেখানকার অভিজ্ঞতা নিয়ে যেখানে যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করার বিষয়। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে 9টি পিলার বা স্তম্ভ তার উপর ভিত্তি করে তারা কাজ করবার জন্য পরামর্শ দিয়েছে, এবং বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ সেগুলি আমরা মহামারী প্রস্তুতি এবং মোকাবেলা পরিকল্পনা বিপিআরপি, বাংলাদেশ প্রিপারেডনেস এন্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-19 প্যান্ডেমিক, সেটা চালু আছে। সেটার 11টা ধরে 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 আমরা আলোচনা করতে পারি। তো আমি যে দুটো জিনিসটা বললাম প্রথমে, যে রোগী শনাক্তকরণ, তাদেরকে আইসোলেট করা এবং তাদের ঘনিষ্ঠ লোকদেরকে কোয়ারেন্টাইন করা, এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আমি 1-2 নম্বর বলবো না, কারণ সংক্রমণটা যেন না ছড়ায় সেটা যেটা খুবই মনোযোগ দিয়ে কাজ করতে হবে, একদম কমিউনিটি পর্যায়ে সহায়তা দিতে হবে। আমরা বিমানবন্দরে খুব সিরিয়াসলি এই কাজটা করছি। এখন যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছেন তাদেরকে একেবারে ল্যাবরেটরি পরীক্ষায় করোনা নেগেটিভ পরীক্ষা না নিয়ে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে না, তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হচ্ছে। আগে এটা রিল্যাক্স ছিল যে এই সমস্ত রেসিপ্রোকাল, মানে আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে অনেক পাল্টাপাল্টি আর কি। যেই সব দেশ আমাদের বাংলাদেশ থেকে গেলে নেগেটিভ সার্টিফিকেটের তোয়াক্কা করে না, আমরা সেই সমস্ত দেশদের সেখান থেকে এখানে যাত্রী আসে আমরা খুব একটা বেশি কড়াকড়ি করতাম না। যদি এয়ারলাইন্স কড়াকড়ি করে, এবার ইউরোপ আমেরিকার দেশ তারা এখনো কিন্তু খুব একটা এটা নিয়ে বলার করে, কানাডা করে। তো কিন্তু এখন যেহেতু সেখানে বেড়ে গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী গত সপ্তাহে যত রোগী বেড়েছে তার অধিকাংশই হচ্ছে ইউরোপে, যত মৃত্যু বেড়েছে তার অধিকাংশ ইউরোপে। সেখান থেকে আসলে আমাদের অবশ্যই কড়াকড়ি করতে হবে। সেই কড়াকড়ি বিমানবন্দরে যেভাবে আমরা করছি, আমরা কমিউনিটিতে কেন করছি না? সেটা আমাদের যত কষ্টই হোক না কেন, এটা কিন্তু করতে আমাদের ভেন্টিলেটর কেনার মতো এত কঠিন কাজ করতে হবে না। সামান্য কিছু ইনভেস্টমেন্ট করা, যে হাজার হাজার ভলান্টিয়ারদেরকে আমি স্বল্পস্থায়ী প্রশিক্ষণ দেব এবং তাদেরকে দায়িত্ব দেবো, তার উৎসাহ নিয়ে কাজ করবে। আমরা ঢাকা শহরে রাজাবাজারে এবং ওয়ারিতে যে পরীক্ষামূলক ভাবে রেড জোন করে করেছি, অনেক উৎসাহ দেখেছি আমরা। সংখ্যার বিচারে কতটুকু করোনা কমাতে পেরেছি তার চেয়ে বড় কথা যে কমিউনিটি তারা যে জেনেছে, এটা ভয়ের বিষয় না। লকডাউন বলতে যে ভয় এখনো আছে, আমি যে উদাহরণ দিলাম, টেস্ট করাতে চায় না লকডাউনের ভয়ে, কিংবা চাকরি হারানোর ভয়ে, না খেয়ে থাকার ভয়ে, কে খাওয়াবে, এটা দূর করতে হবে। এবং একইভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। আপনি শাস্তি এবং জরিমানা দিবেন তার উপরে যিনি এটা সক্ষম, মাস্ক কিনতে সক্ষম, তাও তিনি করছেন না, যারা তাদেরকে দেওয়া যায়। কিন্তু যখন 90% মানুষ মানে না, তখন কিন্তু আপনি শুধু শাস্তি দিয়ে সেটা করতে পারবেন না। 90% মানুষ যখন স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাকি 10 জনকে তাদেরকে আপনি এটা কড়াকড়ি করে সফল হতে পারবেন। এখানে কিন্তু সামাজিক সহায়তা দরকার, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, যারা দিনে দিন খায়, তাদের কর্মস্থলে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা কিন্তু নেই। প্রথম দিকে শহরাঞ্চলে সিটি কর্পোরেশন করেছিল, এখন ফ্ল্যাট বাড়ির সামনেও কিন্তু আগে পানির ড্রাম ছিল, সাবান পানি, এটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। আর প্রান্তিক মানুষের কর্মস্থলে সেটি এখন নেই। প্রান্তিক মানুষের বাসস্থানে তার মহল্লা বা যে ঘনবসতি এলাকায় থাকে সেখানে কিন্তু নেই। সেটা আমাদের করতে হবে। সেখানে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, ভলান্টিয়ার অর্গানাইজেশন, তাদের করতে হবে। মাস্ক বিতরণ করা, কাপড়ের 3 পাল্লার কাপড়ের মাস্ক, এই যে সরকার 3 কোটি খুবই ভালো প্রকল্প নিয়েছে, কিন্তু কাদের মাধ্যমে করবে? আমি প্রথমেই বলেছি যে যেই রাষ্ট্রযন্ত্র এবং রাজনৈতিক যন্ত্র দিয়ে আমি এই কাজটা করব, সেখানে বিরাট সমস্যা। এই সমস্যা কাটাবার জন্য আমাদেরকে উদাহরণ সৃষ্টি করতে হবে। যারা যেখানে সফলভাবে করতে পেরেছেন, এই মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত অনেকগুলো উদাহরণ আছে, তাদের উদাহরণগুলো সামনে এনে তাদেরকে দিয়ে অন্য জায়গায় উদাহরণ সৃষ্টি করতে হবে। তারা নিজেদের পকেটে পয়সা খরচ করে, একজন ভিখারি তার সমস্ত সর্বস্ব দান করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরে আপনার করোনা মোকাবেলার জন্য। এই চেতনাটা এসছিল, কিন্তু এটা কিন্তু যারা নষ্ট করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দেবো আমরা। কিন্তু এই চেতনাটা এগিয়ে আনবার জন্য যারা এগুলো চ্যাম্পিয়ন হয়েছিল তাদেরকে সামনে এনে আমরা যদি দেখাই, তাহলে এটা কিন্তু সম্ভব। এখন করোনার 9 মাস পরে আপনি একই রকম সেন্সিটাইজেশন পাবেন না। এটা একটা বিজ্ঞান, যে এটা একটা ফ্যাটিক চলে আসছে, যে বা এখানে আপনার মহামারীর যে ক্লান্তি, আরেকটা আমাদের জীবনে বাস্তবতা, আরেকটা ফ্যাটালিস্টিক অ্যাটিটিউড চলে এসছে, যে যা হয় হবে, বেরিয়ে যাবো, আমি মারা গেলে কি করার আছে, না খেয়ে মারা যাবো, কিংবা আমার প্রতিষ্ঠান চলছে না, আমার প্রতিষ্ঠান না চললে কর্মচারীদের বেতন দেবে কিভাবে, বা আমার ঘরে আমি টাকাটা কিভাবে আনবো। এক্ষেত্রে একেবারে কমিউনিটির
তৃণমূল পর্যায়ে গিয়ে যদি আমরা কমিউনিটিকে সম্পৃক্ত করে তাদের মাঝখান থেকে ভলান্টিয়ার তৈরি করে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং রোগী শনাক্ত করে তাকে আইসোলেশন করা, ঘনিষ্ঠ লোককে কোয়ারেন্টাইন করা, এগুলো যদি আমরা করি নিশ্চয়ই সফলতা আসবে। এবং সব জায়গায় করতে হবে না, আপনি শতকরা 1 ভাগ জায়গায় আপনি করেন, শহরাঞ্চলের ওয়ার্ডে 100টা ওয়ার্ডের মধ্যে আপনি 4-5টা ওয়ার্ডে করেন, সেটা সফলতা উদ্বুদ্ধ হয়ে বাকি ওয়ার্ডগুলো করবে এবং সরকার বলবে যারা এটা করবে তাদেরকে আমরা প্রণোদনা দেবো। গ্রামাঞ্চলে আপনি এভাবে উদাহরণ দেখান, এভাবে যদি আমরা প্রমোট করি এবং যারাই দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে আবার সেই চেতনাটা জাগাতে পারি যে আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করে দেশের মানুষকে বাঁচাবো। দেখুন এখনো কিন্তু আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলতে পারছি না, খুবই দরকার। করোনা সংক্রমণ যদি ডক্টর মুস্তাক, আমি একটু ইন্টারাপ্ট করছি, এই পয়েন্টটি আমি আসলে তৌফিক মাহবুব সাহেবের কাছে জানতে চাই যে আমি দেখলাম 14 নভেম্বর পর্যন্ত আমাদের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বন্ধ ছিল। তো 14 নভেম্বরের পরে আমরা কি শিক্ষা প্রতিষ্ঠান খুলবো কি খুলবো না সেই ব্যাপারে কোনো ডিরেক্ট এক ধরনের আমরা কোনো ইন্ডিকেশন পাইনি, বরং মনে হচ্ছে যে হয়তো স্বল্প পরিসরে খোলার এক ধরনের চিন্তাভাবনা আছে, যেটা মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে মনে হলো। আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে কোন দিকে যাচ্ছে? না, আমি প্রথম অংশের কথার সময় বলেছিলাম যে আমরা সিদ্ধান্তের জায়গায় এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছি, বিকজ অফ এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, আমাদের মনে রাখতে হবে যে বৈশ্বিক সিচুয়েশন নিয়েই, কারণ কোভিড মহামারী চ্যালেঞ্জটা এটা বৈশ্বিক ভাবে। আমি যদি উদাহরণ দিই, দেখুন আমরা তো লকডাউনের দিকে আর ভাবছি না যে সেকেন্ড ওয়েভ আসলেও আসুক বা না আসুক, বা আসলেও আমরা লকডাউনের দিকে আর যাচ্ছি না। লকডাউনটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে আমাদের সঙ্গে যায়ও না, বরং ভোগান্তি বাড়ায়, আর এটা মানছেও না। কিন্তু আপনি দেখুন ইউকের অবস্থা, লন্ডনে, সেখানে কিন্তু একদিকে লকডাউন চলছে, অন্যদিকে স্কুল কলেজ খোলা। তো এটিকে আপনি কি বলবেন? তো এখন আসলে এই টোটাল সিচুয়েশনটাই এক ধরনের বাংলাদেশে, এই জন্য আমাদের শিক্ষামন্ত্রী গতকালকেও বললেন যে আরো একটু দেখতে চান তারা, এবং অ্যাডভাইজার যারা আছেন তারা নিশ্চিতভাবেই এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ভাবেই তারা পর্যবেক্ষণ করছেন। কিন্তু আমাদের সাধারণ মানুষেরও কিছু সমস্যা আছে, মানে সাধারণ মানুষ যেরকম আমরা স্বাস্থ্যবিধি মানছি না, আমরা করতে আগ্রহী হচ্ছি না, দিলেই হবে না, সাজা দিলেই হবে না, তাদেরকে মাস্ক দিয়ে যারা সচেতন হচ্ছে মাস্ক একটা পকেটে রেখে স্ট্রিট ফুড খাচ্ছেন আরাম করে, তো এদেরকে আপনি কি বলবেন? শুধুমাত্র আমরা যদি ওই যে নির্ণয়ের মানুষজনকে দায়ী করব? আমি বলতে চাই জিনিসটা যে আসলে আমাদের পরিকল্পনাটি এখনো সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খল অবস্থায় আসেনি। দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছেন সেটি অ্যাবসলিউটলি রাইট এবং খুবই ভালো। এই কারণে এখন পর্যন্ত আমরা ভালো একটি জায়গা আছি, কিন্তু সমস্যাটি অন্য জায়গায়। প্রধানমন্ত্রীর কথা বলি কিংবা স্বাস্থ্যমন্ত্রীর কথা বলি, তারা একটা সিদ্ধান্ত নিলেন, কিংবা অন্য যারা মন্ত্রণালয় আছে তারা সিদ্ধান্ত নিলেন, কিন্তু নিচের হ্যান্ডস গুলো তো কাজ করছে না। একেবারে আমি পরিষ্কার ভাবেই বলছি, কাজ করছে না। তাদের মধ্যে চরম ভাবে সমন্বয়হীনতা এখন আছে। শুধুমাত্র যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলি, স্টিল নাও স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে আছে, এটি মিট আপ হচ্ছে না, বরং সামনে এটি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। এই যে একটু আগে আমি উদাহরণ দিলাম যে কেন 300-400 ভেন্টিলেটর পড়ে আছে 3-4 মাস পর্যন্ত, এটি শুধুমাত্র এই মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সমন্বয়হীনতার কারণে। আমরা যদি বলি যে কেন বরিশাল কিংবা খুলনায় মাস্কের বিরুদ্ধে অভিযান হলো, সেখানে কিন্তু মাস্ক আবার দানও করা হয়েছে, তো সেই জায়গাটি ঢাকায় কেন আমরা পাচ্ছি না? যখনই আমরা এই দায়িত্বে যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা আসলে বিষয়টিকে খুব একটা কেন যেন আমলে নিচ্ছেন না, তারা অন্যান্য অজুহাত দেখাচ্ছে না। আমি আরেকটি কথা বলি, একটু আগে মোস্তাক ভাই যেটি বললেন, দেখুন আমরা যদি পরিষ্কারভাবে দায়ী করতে চাই, সেটি হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা কথা বলছি এটার সঙ্গে যুক্তি খুঁজলেই পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে ইউরোপ থেকে, ইতালি থেকে প্রথম বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে, এটা তো সত্যি কথা। আমরা তখন প্রথম দিকে ঢিলা ছিলাম, পরবর্তীতে একটু স্ট্রং করা হলো। এখন প্রতিদিন 5,000-এর মতো মানুষ বাংলাদেশে প্রবেশ করছে বিভিন্ন ভাবে, এবং এর মধ্যে ম্যাক্সিমাম এয়ারে আসছেন। এখনো বলা হচ্ছে
যে প্রতিদিন যে ফ্লাইট গুলোতে মানুষ আসছে তার ম্যাক্সিমাম কোনো কাগজপত্র নিয়ে আসছেন না, বিমানে উঠছেন না। এখানে এসে যখন টেস্ট করা হয় তার মধ্যে ম্যাক্সিমাম পাওয়া যায় পজিটিভ। যাদের সার্টিফিকেট পাওয়া যায় তারা হোম কোয়ারেন্টাইনে যায়, কোয়ারেন্টাইনে যায়, তারা হোম কোয়ারেন্টাইনে যায়, থাকে কি থাকে না সেটি নিয়ে প্রশ্ন আছে। আমাদের অলরাউন্ডার, আমাদের সবার প্রিয় সাকিবুল হাসানের অবস্থা আমরা দেখলাম। তিনি একজন জাতীয় ফিগার, ইন্টারন্যাশনাল ফিগার, তিনিও এসেই সকালবেলা নামলেন, 10টার দিকে অনুদ্বোধন করতে চলে গেলেন। এটি ভিন্ন বিতর্ক, অনেকে বলতেই পারেন। কিন্তু যেই বিমানগুলো তারা কাগজপত্র ছাড়া বিদেশ থেকে প্যাসেঞ্জার কিভাবে তুলছেন, এই দায়টি কার? অবশ্যই এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, অবশ্যই এটি বিমান মন্ত্রণালয়ের, অবশ্যই এটি প্রধানমন্ত্রী নিজে গিয়ে ওই বিমান থামাবেন না। তাহলে বিমান মন্ত্রণালয়ের কাজটি কি? বেসরকারি পর্যটন মন্ত্রণালয়ের জন্য আছেন। কিভাবে এই বিমানগুলো ওইখান থেকে প্যাসেঞ্জার তুলছে, এই বিমান ফ্লাইট গুলো কেন তৌফিক ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় সরি ফর ইন্টারাপশন, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি খুব সংক্ষেপে যদি 30 সেকেন্ডের ভিতরে আপনার কোনো সাজেশন থাকে সেটা যদি আমাদেরকে একটু বলেন। অবশ্যই সাজেশনটি হচ্ছে, আমি মনে করি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেটি খুবই যৌক্তিক এবং কার্যকর। আমাদের অ্যাডভাইজাররা যারা আছেন তারা যে পদক্ষেপগুলোর কথা বলেন, পরামর্শ দেন, অনেকগুলো মানা হয় না। এই জায়গাটিতে আরেকটু নজর দেওয়া উচিত হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শুধু নির্দেশনা দিলেই হবে না, এগুলো বাস্তবায়নে অবশ্যই সমন্বিতভাবে কাজ করতে হবে। নয়তো আমরা সামনের যে আমাদের উদ্বেগের কথা বলছি, আমরা যে সেকেন্ড ওয়েভের কথা বলছি কিংবা ফার্স্ট ওয়েভেরই আবার উচ্চ পর্যায়ে যাওয়ার কথা যদি বলি, সেটি মোকাবেলা করা বড় কঠিন হবে এবং আমাদের সামনে দুর্ভাগ্য আরো চরমভাবে আঘাত হানতে পারে, নাও পারে। কারণ আমাদের প্রেক্ষাপটে দেখছি যে অন্য দেশ আর আমাদের দেশে অনেক সময় আমরা অনেক ভালো পজিশনে আছি। এটা আমি মনে করি ভাগ্য আমাদের কিছুটা সহায়। তো সেই ভাগ্যের উপরে সবসময় থাকলে হবে না, আমাদের ব্যবস্থাপনাটি একদম শক্ত অবস্থানে রাখতেই হবে। প্রফেসর মামুনুল মাহতাব স্বপ্নিল, 30 সেকেন্ডে। আমার মনে হয় কোভিড নিয়ে কনফিউশনটা সারা দুনিয়া। ইউকেতে বিয়েতে 15 জন যেতে পারে, অন্ত্যেষ্টিক্রিয়া 30 জন। তেমনি আমার দেশে দেখেন এখন কোভিড বাড়ার ভয় পাচ্ছি, ওদিকে হাসপাতাল বেড আমরা কমিয়ে ফেলছি। তো কিছু কিছু ইনফরমেশন মানুষকে মিস ইনফরমেশন দেয়। এই জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে। আর যেটা আজকে আলোচনা উঠে এসছে, এরকম অনেক কিছুই আছে, আমরা সবাই জানি। এই পয়েন্টগুলো, যে সমস্ত লুপহোলসগুলো আছে, একটু কভার করা যায়। আশা করি সেকেন্ড ওয়েভ আসলে আমরা প্রথম ওয়েভের মতোই মোটামুটি ভালোভাবে পার করতে পারবো। ডক্টর মুস্তাক, আপনার কাছে আসছি। শেষ 1 মিনিট আপনি একটু জাস্ট বলবেন যে পিটফলগুলোর কথা বলেছেন প্রফেসর স্বপ্নিল, অথবা যে পিটফলের কথা তৌফিক মারুফ বলেছেন, এই জায়গা থেকে উত্তরণের জন্য আর কি উপায় থাকতে পারে? 1 মিনিটের ভিতরে বলবেন। হ্যাঁ, আমি যে কথা বলছি তার সাথে একটা যোগ করব। প্রথম হচ্ছে যে প্রত্যেকটা দেশের মহামারীতে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিচ্ছেন সেটা স্পষ্ট থাকে। সেটা সেই দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো। যেমন পাকিস্তানে একজন আর্মির কর্মকর্তা ছিলেন ইনসিডেন্ট কমান্ডার। আমাদের এখানে কিন্তু এটা দৃশ্যমান ছিল না। প্রথমে মনে করা হতো যে আইডিসিআর করছে, তারপরে মনে করা হলো ডিজি হেলথ করছে, তারপরে মনে হচ্ছে স্বাস্থ্য সচিব করছেন, তারপরে কেউ মনে করছেন প্রধানমন্ত্রীর দপ্তর, কেউ মনে করছেন ক্যাবিনেট সচিব। এটা স্পষ্ট হওয়া দরকার যে চূড়ান্ত সিদ্ধান্ত কার মাধ্যমে বাস্তব। প্রধানমন্ত্রী তো আমাদের উপরে আছে। এটার জন্য কিন্তু অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে, অনেক সিদ্ধান্ত এ দিচ্ছে ও দিচ্ছে। এটা আমাদের এই যে ইনসিডেন্ট কমান্ড নেতৃত্বটা সুস্পষ্ট হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী তো আছেনই, তারপরে কে এক্সিকিউটিভ প্রশাসনিক সেটা দরকার। তারপরে আমি যেটা বলবো, আমি রিপিট করব যে জনগণকে সম্পৃক্ত করে রোগী শনাক্তকরণ, আইসোলেশন, কোয়ারেন্টাইন এবং স্বাস্থ্যবিধি এটা করবার জন্য সরকার তো দায়িত্ব পালন করবার জন্য আমরা বলছি। যে সমস্ত রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা তো নিজেরা এগিয়ে আসতে পারে, একটা মডেল সৃষ্টি করতে পারে যে তৃণমূল পর্যায়ে তারা যদি তাদের কর্মী এবং সমর্থক সুবদ্ধ নিয়ে এরকম একটা সবাইকে সম্পৃক্ত করে স্বাস্থ্যবিধি মানা এবং রোগী শনাক্তকরণ, কমিউনিটি আইসোলেশন, কমিউনিটি কোয়ারেন্টাইনের উদাহরণ সৃষ্টি করতে পারেন, তাহলে একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সবার মধ্যে কিন্তু একটা আসবে এবং সরকার নিশ্চয়ই এই ধরনের কার্যক্রমে বাধার সৃষ্টি করবে না। আমি এই কথা বলি শেষ করব মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায়, যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষকে আমরা করোনা থেকে প্রতিরক্ষা করতে না পারবো, বিপদমুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নিজে কখনোই মনে করতে পারবো না আমি নিরাপদ আছি। সবাই প্রত্যেকে আমরা পরের তরে যদি কাজ করি, একদিকে সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনা এবং নির্দেশনা, আরেকদিকে জনগণের অংশগ্রহণ, এ দুটো মিলিয়েই আমরা নিশ্চয়ই সফল হব। অতীতে আমরা এরকম অনেক সফল হয়েছি, ভবিষ্যতেও আমরা সফল হতে পারবো।
ধন্যবাদ। আমি একটু 10 সেকেন্ড একটু যুক্ত করতে চাই। আমরা বিভিন্ন দুর্যোগের সময় বাংলাদেশে যেমন দেখি যে ত্রাণ নিয়ে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন উপকরণ দেয়। কিন্তু এবারে আমরা আশা করতেই পারি বা পারছিলাম যে অন্ততপক্ষে এই সামাজিক সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো তারা অন্ততপক্ষে মাস্ককে ত্রাণ হিসেবে বিতরণ করুক সমস্ত মানুষের মধ্যে। সেটি আমরা দেখছি না। কিন্তু এবারে শীতের সময় আমরা দেখি শীতবস্ত্র দেয়। কিন্তু এবারও একটু উদাহরণ কিন্তু স্থাপন করা যায় যে শীতবস্ত্রের আগে মাস্ক সবার মধ্যে বিতরণ করতেই পারে রাজনৈতিক দলগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। এটিকে একটা সোশ্যাল মুভমেন্ট হিসাবে এবার বোধহয় নেওয়া উচিত, শুধু ধন্যবাদ। সরকারের দিকে তাকিয়ে না থেকে। ধন্যবাদ জনাব তৌফিক মারুফ, ধন্যবাদ ডক্টর মুস্তাক, ধন্যবাদ প্রফেসর স্বপ্নিল। আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের পুরো করোনা দ্বিতীয় ঢেউ থেকে মোকাবেলার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই, এবং এই সচেতন হতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে থাকতে হবে। সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।